এনসিপিকে আলাদা করি না, এবং এনসিপির সাথে টু সাম এক্সটেন্ট জামাতকেও জুড়ে দিতে হবে। তারা জনাব ইশরাককে হাইকোর্ট দেখাতে চাইছেন। জনাব ইশরাক ঢাকা দক্ষিণের মেয়র হতে পারবেন কি পারবেন না, এটা নিয়ে দীর্ঘদিন থেকে ঝামেলা বাঁধাচ্ছে সরকার। আমরা একটু পরম্পরাগুলো যদি একটু দেখি, তারপর একটু আলোচনা করতে সুবিধা হবে। তার আগে এটা একটু আমরা জেনে রাখবো, এই ভিডিও যখন রেকর্ড করছি তার আগের খবর হচ্ছে নগর ভবনের সবগুলো প্রবেশ পথে তালা দিয়েছেন জনাব ইশরাকের সমর্থকরা। তারা সেখানে গত কয়েকদিন থেকেই জমায়েত হচ্ছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা জনাব ইশরাককে দায়িত্ব দেওয়ার দাবি তুলছেন। শুধু তাই নয়, নগর ভবনে যারা কাজ করছেন তারাও এর সাথে সংহতি জানিয়েছেন, এবং তারা সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব এবং এটার যে মন্ত্রী আছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। আমি এটা জানলাম যে এই নগর ভবনে স্থানীয় সরকার বিভাগের অফিস আছে, এবং সেখানে জনাব সজীব ভুঁইয়া, আসিফ মাহমুদ তিনি অফিস করেন। ফলে কার্যত এটা এখন সেবা বন্ধ হয়ে গেছে। শুধু তাই না, এখানে তারা ঢুকতে পারছেন না, জনগণের ভোগান্তি হচ্ছে, অনেক কিছু। কিন্তু এটা কেন হলো, কি এই পরিস্থিতিটা কেন তৈরি হলো, এবং সরকার এনসিপি কি চাইছে? এবং আমরা স্মরণ রাখবো এই মন্ত্রণালয়ের উপদেষ্টা একজন ছাত্র, যিনি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে ছিলেন, এবং ভেরি মাচ অ্যালাইন্ড উইথ এনসিপি। যখন তাদের সংগঠন তৈরি হচ্ছে তার আগে, মানে নাগরিক কমিটি যখন ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, তিনি তাদের সাথে অ্যালাইন্ড হয়ে বহু কথা বলেছেন, সেগুলো আমরা আলোচনা করেছি। জনাব আসিফ মাহমুদ এখন এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সুতরাং তিনি এটার পেছনে প্রধান ব্যক্তি হিসেবে আমরা ধরবো। এবং বলা বাহুল্য, এই সিদ্ধান্তটা এককভাবে তিনি নিতে পেরেছেন এটা হওয়ার কোনো কারণ নেই। এটা পুরোপুরি উপদেষ্টা যে পরিষদ আছে, প্রধান উপদেষ্টা সহ, তাদেরই সিদ্ধান্ত। ঘটনা হচ্ছে, কিছুদিন আগে একটা মামলার রায়ে যে বলা হয় জনাব ইশরাক হোসেন ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে তাকে ঘোষণা করা হয়েছিল। একই রকম একটা ঘটনা চট্টগ্রামে হয়েছে, যেখানে ডক্টর শাহাদাতকে মেয়র ঘোষণা করা হয়েছে এবং তিনি সেখানে দায়িত্ব পালন করছেন। জনাব ইশরাকের এটার পর কতগুলো অদ্ভুত জটিলতা শুরু হয়। প্রাথমিকভাবে নির্বাচন কমিশন, আইন মন্ত্রণালয় একটা মতামত চেয়েছিলেন, কিন্তু আইন মন্ত্রণালয় সেখানে গড়িমসি করছিল বলে নির্বাচন কমিশন নিজেই সেই মতামত আর না নিয়ে তারা জনাব ইশরাকের ব্যাপারে গেজেট প্রকাশ করে। এবং পরবর্তীতে আইন উপদেষ্টাকে আমরা দেখেছি, তিনি এটা পাবলিকলি বলেছেন যে তাদের কাছে মতামতের জন্য রেফারেন্স পাঠানো হয়েছিল, কিন্তু সেটা তারা দেখাশোনা করছিলেন, তারা সেটা নিয়ে তাদের যে অভ্যন্তরীণ যে সিস্টেম আছে তাতে কাজ করছিলেন, কিন্তু তার আগেই তারা এই গেজেটটা দিয়ে দিয়েছেন। তারপর যেটা হলো, এই গেজেটের পর তিনি দায়িত্ব পেলেন না। তিনি যখন দায়িত্ব পেলেন না, তারপর আবার নতুন দীর্ঘদিন থেকে এটা ঝোলানো হলো। এবং এটা কেন ঝোলানো হলো এটা আমরা একটু বুঝতেও পারবো সম্ভবত। কারণ হলো, এই যে মেয়র হিসেবে দায়িত্ব তিনি কতদিন পালন করতে পারবেন সেটা যখন খোঁজ নিতে দেখা গেছে, তখন হলো 15 মে পর্যন্ত আসলে মেয়াদ। মানে আগে যিনি জনাব ফজলুল তাপস যে নির্বাচনটা হয়েছিল তার মেয়াদ ছিল 15 মে। সো টেকনিক্যালি 15 মে পর্যন্ত তিনি থাকবেন কিনা, বা এই পর্যন্তই তার মেয়াদ, এই ধরনের আলাপ ছিল। ফলে 15 মেটা পার করে দেওয়ার ইচ্ছা ছিল, এবং এটা পার করে দেয়া গেছে আসলে, এটা আমরা বুঝতে পারি। যাবতীয় গড়িমসির উদ্দেশ্য ছিল এটা। সর্বশেষ স্থানীয় সরকার বিভাগ থেকে আবারও মতামত চাওয়া হয়েছে। এটা গতকালের খবর বা পরশুর খবর। স্থানীয় সরকার বিভাগের চিঠি তারা এখানে আইন বিচার বা বিচার মন্ত্রণালয় বিভাগে আবার পাঠিয়েছেন। মানে এটা প্রথম পাঠিয়েছিল নির্বাচন কমিশন, পরে নির্বাচন কমিশন নিজে কনভিন্সড হয়ে এটাকে জানিয়ে দিয়েছে। এখানে তারা যেটা বলছে যে তাকে নির্বাচনী যে ঘোষণা করা হলো এটার বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করে নাই। মানে নির্বাচন কমিশন আপিল করবে কি না করবে এটা একেবারে তার ইচ্ছে। প্রত্যেক মামলায় আপিল হতে হবে কেন? কোনো একটা কমিশন বা কোনো একটা পক্ষ মামলার রায়ে সন্তুষ্ট হয়ে আপিল না করার সিদ্ধান্ত নিতে পারেন, সেটা খুব ইজিলি করা যেতে পারে। এরকম কতগুলো আইনি ইস্যু তারা দেখিয়ে মতামত চেয়েছে। আবারও বলছি, এগুলো আসলে স্রেফ সময় ক্ষেপণের ব্যাপার। মানে এই সরকার ভীষণ আইন মেনে চলছে, এই কথা শুনতে খুব হাসি লাগে। এই কথাগুলো আমরা আসলে বলতে চাইনি, কিন্তু এই কথাগুলো বলতে হবে, কারণ সরকারের দ্বিচারিতা বা ভণ্ডামো এখন প্রকাশিত হচ্ছে। ধরুন, আওয়ামী লীগের যাত্রার বিরুদ্ধে হত্যা মামলা দেয়া হচ্ছে। কেউ কেউ বলেন, সরকারের দিক থেকে বলা হয় এগুলো তো আমরা দিচ্ছি না, এগুলো জনগণ দিচ্ছে। জনগণ চাইলে যে কারো বিরুদ্ধে মামলা দিতে চাইলে মামলা নেবে, সম্ভব। পুলিশের একটা নিজস্ব চিন্তা থাকে কোন মামলা নেবেন, কোন মামলা নেবেন না। সুতরাং সরকারের যোগসাজশে হয়।
সরকার জানে এগুলো, এবং আমরা বহুবার বলেছি আওয়ামী লীগের বহু রকম অপরাধী আছে, ভয়ঙ্কর অপরাধী, কিন্তু এগুলো করার মাধ্যমে বিচার প্রক্রিয়াটাকে আসলে প্রশ্নবিদ্ধ করা হয় শেষ পর্যন্ত। কিন্তু না, এগুলো চলছে, আর বহু ফিরিস্তি দেয়া যাবে, তালিকা দেয়া যাবে বহু মানুষের ক্ষেত্রে। সো বিরাট আইন দেখানো হচ্ছে। আসলে আমরা বুঝতে পারি জনাব ইশরাককে দায়িত্ব নিতে দেয়া হবে না। যে জুডিশিয়াল প্রসেসের মধ্যে দিয়ে তিনি মেয়র হয়েছেন সেটা নিয়ে কিছু প্রশ্ন তোলা হয়তো যায়, আমরা দেখেছি, কিন্তু শেষ পর্যন্ত এটা আদালতের রায়, এবং সেই আদালতের রায় নির্বাচন কমিশন আপহোল্ড করেছে। সেই আপহোল্ড করার রায় মানছে না সরকার, যার নেতৃত্বে আছেন, এই মন্ত্রণালয়ের নেতৃত্বে আছেন একজন ছাত্র উপদেষ্টা। আমরা বোধ করি এবার আর অঙ্কন মেলাতে সমস্যা হওয়ার কোনো কারণ নাই। এখানেও প্রশাসক বসানোর চিন্তা ছিল, তাদের লোক উত্তরে যেমন বসানো হয়েছে, উত্তরের প্রশাসককে মনে হয় কিছু আলাপ করা জরুরিও হয়ে পড়ছে আলাদাভাবে। যেমন জুলকারনাইন সায়ের, বিখ্যাত ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, তিনি খুবই গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট শেয়ার করেছেন, যেখানে আইদার তিনি হিজবুত তাহরির অথবা আওয়ামী লীগ, আমাদের কাছে এরকম যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট তিনি তার ফেসবুকে দেখিয়েছেন। হতেই পারে হিজবুত তাহরিররা, শিবিররা আওয়ামী লীগের মধ্যে ঢুকে যায়, সেটা হতে পারে। এইরকম লোক মেয়র হয়েছে, এই আলাপগুলো তো তুলতে হবে আসলে। এখন আমরা ধারণা করি দক্ষিণেও তারা তাদের মতো মানুষজন বসাতে চান, সে কারণেই এখন জনাব ইশরাককে মেয়র হতে দিতে চাইছেন না। এখন পরিস্থিতি এমন দাঁড়ানোর আরেক আইনি জটিলতা তৈরি হয়ে গেল, সেটা হচ্ছে যদি বাই এনি চান্স আইন মন্ত্রণালয় বলে এটা ঠিক আছে, তখন আমি ধারণা করি প্রশ্ন তোলা হবে 15 মে তো পার হয়ে গেছে, আমরা তো আপনাকে দিতেই চেয়েছিলাম, বাট সরি তারিখ তো শেষ হয়ে গেল, আমরা কি করবো, ইত্যাদি ইত্যাদি। ফলে প্রশাসক বসাই। এই প্রশাসক বসানোর সাথে বাণিজ্য থাকতে পারে। তার চাইতে জরুরি কথা হচ্ছে সরকার বিএনপিকে বেশ ব্যাকফুটে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা সরকারের জন্য ভালো হবে কিনা আখেরে ইজ এ ডিফারেন্ট ডিবেট, এটা শেষ অংশে কথা বলি, কিন্তু সরকার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় আসলে কতগুলো প্রক্সি ওয়ার হচ্ছে। কুয়েটেও ঘটনাটা আসলে মোটামুটি একই রকম ছিল, এনসিপির সাথে জামাত শিবির মিলে সেখানে ঘটনা ঘটিয়েছে, কারণ বিভিন্ন জায়গায় ক্ষেত্রে ভিসিরা নিযুক্ত হয়েছেন, তাদের এক একজনের এক এক ধরনের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছিল। আমি বলছি না যে খুব হার্ডকোর কিছু, কিন্তু ছিল, বেছে বেছে সেই জায়গাগুলোকে টার্গেট করা হয়েছে। শুধু তাই না, প্রশাসন পুলিশের বিভিন্ন জায়গায়ও একই চেষ্টা চলছে। সুতরাং এটা একটা সিস্টেম্যাটিক চেষ্টার পার্ট। আমার কাছে বিএনপির কাছে এটা সতর্কবার্তা হওয়া উচিত বলে আমি মনে করি, বিএনপিকে আন্ডারমাইন করে তারা তাদের অবস্থান সুসংহত করার চেষ্টা করছেন। আদতে কাজ করবে কিনা আমি আসলে মনে করি না। বিএনপি তার সর্বশক্তি দিয়ে সরকারের বিরুদ্ধে যদি নেমে যায়, সরকার কি মনে করছে তারা শেখ হাসিনা যেভাবে দমন পীড়নের মাধ্যমে ক্ষমতা টিকিয়ে রেখেছেন সেটা তারা করতে পারবেন? মানে করার ইচ্ছে থাকবে কিনা বা করতে পারবেন কিনা, নাকি ভাবছেন রাইটার্সদেরকে নানাভাবে হাতে টাতে রাখছেন, তাদেরকে পাল্টা মাঠে নামিয়ে এটা ট্যাকল করার চেষ্টা করবেন? অত্যন্ত ডেঞ্জারাস একটা গেমের মধ্যে সরকার ঢুকে পড়ছে। জনাব ইশরাকের মেয়র হওয়ার পথে এই ভয়ঙ্কর বাধা তৈরি করা, এটার একটা বহিঃপ্রকাশ। এই প্লট চলছে, এই প্লট চলার সাথে আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। আমরা বিএনপিকে কেউ সমর্থন করতে হবে না। আমি বহু সময় শেখ হাসিনার সময় একটা কথা বলেছি যে বাংলাদেশে বিএনপি যখন সরকারে ছিল নানা রকম সমালোচনা আছে, এমনকি এখনো সরকারে না থাকলেও তাদের তৃণমূলের বহু লোকজনের বিরুদ্ধে বহু রকম অন্যায় দুর্নীতির খবর আছে, এবং এটা যে যথেষ্ট ক্রেডিবল বিএনপির বহিষ্কারের মাধ্যমে সেটা প্রমাণ করে। কিন্তু একই সাথে আমাদের এটাও মনে রাখতে হবে, বাংলাদেশের গণতান্ত্রিক ট্রান্সফরমেশনে এবং গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিএনপি এখনও আমাদের প্রধান ফোর্স হিসাবে মাঠে আছে। সুতরাং বিএনপিকে আন্ডারমাইন করে ক্ষমতা কুক্ষিগত করে রাখে এবং এটাকে এক্সটেন্ড করার যে কোনো চেষ্টা এই জাতির জন্য, এই রাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে, আমরা যেন বুঝতে পারি। এবং জনাব ইশরাককে বাধা দেয়া একটা সুনির্দিষ্ট এজেন্ডার পার্ট। সুতরাং এটা খুব ছোট বিষয় নয়, এটা শুধুমাত্র বিএনপি না, এটা আমাদের অন্য যে মানুষজন যারা কোনো রাজনৈতিক দল করেন না, তারা যেন এই ব্যাপারগুলোকে সিরিয়াসলি মাথায় রাখেন। এবং কারো অবস্থা খুব খারাপ হয়ে পড়েছে, কাউকে হসপিটালে নেওয়া হয়েছে। এটা শুধু কুয়েটে না, আমি দেখলাম গতকাল রাত থেকে রাজু ভাস্কর্যের ওখানেও তাদের সাথে সংহতি জানিয়ে অনেক অনশন করছেন। আজ একটু আগেই দেখলাম খবর, আমাদের শিক্ষা উপদেষ্টা গিয়েছিলেন তাদের সাথে দেখা করতে, তিনি তাদের অনশন ভাঙানোর চেষ্টা করেছিলেন। তিনি চেয়েছিলেন, তার প্রস্তাব ছিল একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই তদন্ত কমিটিটা তদন্ত করে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার পর খুব তড়িৎ গতিতে তারা ব্যবস্থা নেবেন। কিন্তু সেই ছাত্ররা সেটা মানেননি। তারা
শাহজালাল ইউনিভার্সিটিতে একবার একই রকম ঘটনা জনাব জাফর ইকবালের তুলনা টেনে এনেছিলেন। তবে এই প্রসঙ্গে একটু বলে রাখি, জনাব সিয়ার আবরারকে জাফর ইকবালের সাথে তুলনা করা কোনোভাবেই উচিত হবে না। আমরা সিয়ার আবরারকে দেখেছি, চিনেছি, জানি তিনি কি করেন না করেন, কিভাবে তিনি জনগণের পক্ষে, মানবাধিকারের পক্ষে কথা বলেছেন। সুতরাং তাকে একই পাল্লায় মাপাটা আমার কাছে ভালো মনে হয়নি। কিন্তু যে কোনো কারণেই হোক, স্টুডেন্টরা ভিসির পদত্যাগকে তাদের অনশন ভাঙার সাথে ট্যাগ করছেন। এটা একেবারে এখন একটা ইগোর পর্যায়ে চলে গেছে এবং ভিসিও পদত্যাগ করছেন না। আবার এটাও দেখলাম শিক্ষক সমিতি বলছেন ভিসির পদত্যাগ করাটাও তারা মেনে নেবেন না। কে সঠিক কে ভুল সেই জায়গায় যাব না, কিন্তু আমি যদি দূর থেকে দেখি এটা একটা ভিন্ন ডাইমেনশন নিয়ে যদি আমরা একটু প্রশ্ন তুলি, আসলে এই ভিসি থাকবেন কি থাকবেন না এটা খুব সহজ সিদ্ধান্ত ছিল, কিন্তু এটা নিয়ে এত কিছু কেন হচ্ছে, কেন হতে হলো? আমরা এই প্রশ্ন করতে পারি যে এটা আসলে সরকারের মধ্যকার বিভিন্ন পাওয়ার সেন্টার তাদের কার শক্তি বেশি সেই শক্তি পরীক্ষায় নেমেছে। কুড বি। আমি কিছুদিন আগের একটা ঘটনার কথা বলি, কয়েক মাস আগে, তখন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে সরানো নিয়ে কথাবার্তা হচ্ছিল। তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, তখন এনসিপি ছিল না, জাতীয় নাগরিক কমিটি ছিল, তারা এবং আরও বেশ কিছু লোকজন, সাথে অন্য কিছু রাজনৈতিক দলও রাষ্ট্রপতি অপসারণের পক্ষে নেমেছিলেন এবং তারা খুবই আলটিমেটাম দিয়েছিলেন। তাদের যুক্তি একটা ছিল, তারপর পাল্টা বিএনপির একটা যুক্তি ছিল রাষ্ট্রপতিকে অপসারণ করলে কি কি হতে পারে না পারে। আমি ব্যক্তিগতভাবে তখন বলেছি রাষ্ট্রপতি অপসারণেও তেমন কোনো সমস্যা আমাদের হবে না এবং রাষ্ট্রপতি থাকলেও কোনো সমস্যা হবে না, ক্লিয়ারলি বলেছি। কিন্তু প্রত্যেকে দুটোকে মারাত্মক ক্ষতিকর, থাকাটাকেও ক্ষতিকর বলছে এক পক্ষ, আরেক পক্ষ না থাকাকে ক্ষতিকর বলছে। কিন্তু ওটা আসলে যেটা ছিল সেটা হলো পলিটিক্সের মাঠে দুটো পক্ষ তাদের শক্তি প্রদর্শন করেছিল, ওটাকে ওইভাবে নিয়েছিল। আমি কুয়েটের ভিসির ক্ষেত্রে যা ঘটছে এটাকে একইভাবেই দেখতে চাই। আমরা খেয়াল করব, যদি কুয়েটের ভিসিকে সরানোর প্রয়োজন হয় তাহলে তো খুব সহজেই এটা করে ফেলা যায়, এটা সরকারের মুহূর্তের সিদ্ধান্ত। আমরা নিশ্চয়ই জানি যে কয়েকটা ইউনিভার্সিটি আছে যেগুলো 1973 সালের একটা আইন দিয়ে পরিচালিত হয়, সেগুলোর এক ধরনের স্বায়ত্ত শাসন আছে। তারপর সরকার চাইলে পারে না তা না, কিন্তু স্বায়ত্ত শাসন আছে। ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং, রাজশাহী, আমি ভুল না করলে 3টা, জাহাঙ্গীরনগরও সম্ভবত আছে, এই 4টা। এর বাইরে সব ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা আইন আছে এবং কুয়েট তো এই অল্প কিছুদিন আগে ইউনিভার্সিটি হয়েছে। এটা আগে বিআইটি খুলনা এরকম ছিল, 3টা বিআইটি ছিল, ওগুলো পরে ইউনিভার্সিটি হয়েছে। সো এগুলো সরকারের সরাসরি নিয়ন্ত্রণ আছে, একজন ভিসিকে অপসারণ করা কোনো ব্যাপারই না, কিন্তু সরকার এটা করছে না। এবং শিক্ষা উপদেষ্টা রাদার একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে চাইছেন। আমি ওনার এই ডিলটাকে ফেয়ার ডিল মনে করি। কারণ হলো কিছু স্টুডেন্ট অনশন করেছে, তারা কষ্ট করছেন, এটা নেসেসারিলি এটা মিন করে না যে তারাই সঠিক পথে আছেন। আমি আবারও বলছি, কিছু মানুষ অনশন করছেন এবং সেটার মানে এই না তিনি সঠিক পথে আছেন। কিছু মানুষ তো জীবনও দিয়ে দেয়, আত্মঘাতী হামলা করে, সে তো জানে তার জীবন চলে যাবে, সবচেয়ে মূল্যবান জিনিসটা শেষ করে দেয়। ডাজ ইট নেসেসারিলি মিন তিনি রাইট কজে আছেন? এই সব সময় না। সো এই ব্যাপারটাকে এভাবেই আমি দেখতে চাই। যারা অনশন করছেন তাদের প্রতি সহমর্মিতা রেখেও বলছি, আমি বলছি না তারা ভুল, কিন্তু কেউ অনশন করছে এবং অনেকেই একটা শক্ত দাবি তুলেছেন, নানান মুভমেন্ট করছেন, সেটার মানে ওই দাবিটা লেজিটিমেসি প্রমাণ হয় না। এবং সরকারের জায়গায় যিনি থাকেন তাকে সঠিক সিদ্ধান্ত নিতে পারতে হয়, কারণ যিনি ভিসি আছেন, শিক্ষকরা আছেন, বিভিন্ন স্টেক হোল্ডার্স আছেন, এমনকি শিক্ষকরা সহ যদি ওইদিকে যায়, কেউ রং বা ভুল কোনো কারণের জন্য এটা করতে পারেন। তো সরকার একটা তদন্ত কমিটি করেছেন, সেটা রিপোর্ট হবে। এবং এই সরকারকেও আমরা যদি জাফর ইকবালের সাথে এই শিক্ষামন্ত্রীকেও তুলনা করি, দুর্ভাগ্যজনক, দ্যাটস টু মাচ আমি মনে করি। যাই হোক, যে স্টুডেন্টরা মুভমেন্টে আছেন, গতকাল আমরা দেখলাম একবার শাহবাগে আসার ডাক দেওয়া হলো, শাহবাগে একবার অকুপাইও করা হলো, এই ধরনের মুভমেন্ট হলো, আবার সেটা সরিয়ে নেওয়া হলো। আবার পরে আজকে দেখলাম বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সারা দেশে ব্লকেট দেওয়া হবে যদি কুয়েট ভিসি পদত্যাগ না করেন, এই ধরনের আহ্বান জানানো হচ্ছে। এর সাথে আমাদের পরিচিত অনেক ছাত্র আছেন, তারা এই ধরনের আহ্বান জানাচ্ছেন। তার মানে তাদেরকেও এই আহ্বান জানাতে হয়, তাদেরকেও এখনও আবার কর্মসূচিতে যেতে হয়। তার মানে একটা অংশ চাইছেন অ্যাট এনি কস্ট তাকে সরতে হবে, কারণ এখন আর দাবি দেওয়া মানা নিয়ে আলাপ নেই, এখন হচ্ছে তাকে সরতে হবে। প্রথম তো কিছু দাবি দেওয়া ছিল, আমাদের নিশ্চয়ই মনে আছে, কুয়েট ক্যাম্পাসে রাজনীতি করার অধিকার নিয়ে ছাত্রদল ছাত্র সদস্য সংগ্রহ করতে গিয়েছিল। তখন আমি একটা ভিডিও করেছিলাম এবং আবারও কথাটা একটু বলে রাখি,
প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক লেজুর বৃত্তির যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের রাজনীতির অধিকার আছে বলে আমি মনে করি। ছাত্র দল, ছাত্র শিবির, আরো যে যে আছে প্রত্যেকে তার নামে রাজনীতি করতে পারতে হবে। রাজনীতি নিষিদ্ধের নামে কিছু ছদ্মবেশী ছাত্র সংগঠন সেখানে থাকবে, নামে থাকুক বা বেনামে থাকুক, এটা ফেয়ার ডিল না। রাজনীতি করার অধিকারের পক্ষে আমি প্রত্যেকের, আপনাদের মনে থাকার কথা, আমি জামায়াতে ইসলাম এবং ছাত্র শিবির তারা যে রাজনীতি করেন আমি সেই রাজনীতির সমর্থক নই, আমার বিরোধিতা আছে, কিন্তু শিবিরের রাজনীতিও যাতে হতে পারে ঢাকা ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগরে সেটি আমি আলাদা ভিডিও করেছি। কারণ কেউ কেউ, আমি অবাক হয়ে দেখলাম 70s বা 80s একটা অ্যাগ্রিমেন্ট মতো হয়েছিল যেখানে সব ছাত্র সংগঠন ডিসাইড করেছে ঢাকা এবং জাহাঙ্গীরনগরে যে তারা শিবিরকে রাজনীতি করতে দেবেন না। এই রাইট কারো নাই। শিবির একটা নিষিদ্ধ রাজনৈতিক দল না, ছাত্র সংগঠন না, সুতরাং তারা তাদের রাজনীতি করার অধিকার থাকবে নিজ নামেই। সো আমি মনে করি এটা আমার অবস্থান ক্লিয়ার আছে। সুতরাং যে দাবিটা দাঁড়ানো হচ্ছে এই দাবি ইটসেলফ আমি এন্ডোর্স করি না। এই দাবিতে, যে দাবিতে এই পরিস্থিতি এই ভলেটাইল পর্যায়ে চলে গেল, এর মধ্যে ভিন্ন ভিন্ন কারসাজি আছে, ভিন্ন পরিকল্পনা আছে বলে আমি খুব সিরিয়াসলি বিশ্বাস করি। যাই হোক, এই দাবির মুখেও সরকারের দিক থেকে তো এটা মেনে নেওয়ার কথা ছিল, কারণ যারা এই দাবিটা করছেন তাদেরকে আমরা সরকারের সাথে অ্যালাইন্ড লোকজন বা ছাত্র বলেই জানি বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু সেটা তো হচ্ছে না। সেই জায়গাটা থেকে দীর্ঘদিন ধরে ভিসি পদে আছেন এবং আমি সর্বশেষ দেখলাম এই ভিডিও করার আগে যে সিন্ডিকেট যে সভা হয়েছে সেখানেও ভিসি পদত্যাগ করবেন না বলে বলছেন। সো যে ভিসিকে নিয়ে এত কিছু হচ্ছে, তিনি যে একেবারে নিজে চাইছেন না বলে পদত্যাগ করছেন না, কারণ তাকে তো অপসারণ করা যায়, তার মানে হলো ধারণা করি পাওয়ার সেন্টারের কোনো একটা জায়গা চাইছে তিনি থাকুন, কারণ এরাই শক্তি পরীক্ষায় আসলে এখন নেমেছে। একটা জিনিস আমরা ভারতে প্রচুর আলোচনা হতে দেখি, ভারতের আলোচনা শুনলেই আমরা ডিসকার্ড করে দিতে চাই, আমিও করি বেশিরভাগ ক্ষেত্রে বা প্রায় সব ক্ষেত্রে, কিন্তু এই আলোচনাটা ভারতে প্রচুর করছেন কেউ কেউ, এবং এটার কিছুটা ভিত্তি আছে। সেটা হচ্ছে এই সরকার আসলে কে, এই সরকারের মূল ক্ষমতা কার কাছে, এই সরকারে প্যারালাল অনেকগুলো শক্তি, প্যারালাল অনেকগুলো পাওয়ার সেন্টার কাজ করছে। আমি এটা বিশ্বাস করি, সত্যিই বিশ্বাস করি, কারণ আমি সরকারের বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন রকম কথা বলা হচ্ছে যেটা অনেক সময় আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্যের সাথে অ্যালাইন্ড থাকে না। একই সাথে সরকারের বাইরে থাকা কিছু মানুষেরও বেশ ক্ষমতা টমতা আছে বলে জানা যায়। প্রায় বলি না যে আমরা তো এই সমাজে থাকি, আমাদেরও পরিচিত লোকজন আছে যারা এদের সাথে যোগাযোগে থাকেন, ফলে সরকারের অনেকগুলো পাওয়ার সেন্টার আছে। এবং এই কুয়েটের ভিসি ঘটনা নিয়ে সরকারের পাওয়ার সেন্টার পরস্পরের বিরুদ্ধে নেমে গেছেন। তারা আসলে পরীক্ষা করতে চাইছেন কার শক্তি বেশি থাকবে, কারণ সামনে বাংলাদেশে নির্বাচন কবে হবে, সেই নির্বাচনের প্যাটার্ন কি হবে, নির্বাচন তো হবে কি না, এই সরকার কয় বছর থাকবে, নানান রকম ইস্যু আছে এবং এটা নিয়েই সামনে এই ক্ল্যাশগুলো আসবে। সো এই সময়গুলোকে মাথায় রেখে ওই পাওয়ার সেন্টারগুলো পরস্পরের শক্তি পরীক্ষা করছে। কুয়েটের ভিসিকে কেন্দ্র করে যা ঘটছে এটা মূলত তাই। অবশ্যই এখানে কিছু পরিস্থিতি আছে, সেটাকে আমি অস্বীকার করছি না, অবশ্যই সেটা আছে, কিন্তু যেটা হয় এই ঘটনাগুলোকে কেন্দ্র করে অন্যরা এসে হাজির হয়। সারা পৃথিবীতে এমন হয় না যে এখানে প্রক্সি যুদ্ধ হয়, কোনো একটা কনফ্লিক্টের এক্সিস্টেন্স থাকে, সেটাকে ভিত্তি করে বিভিন্ন সুপার পাওয়ারগুলো একাধিক বা তার চেয়ে বেশি তারা এসে সেখানে হাজির হয় এবং তারা তাদের উদ্দেশ্য সফল করার চেষ্টা করে। যাই হোক, আমরা চাই এই সমস্যাটা রেজলিউশন হোক, উনি থাকুক বা না থাকুক, তার চাইতে জরুরি কথা যেটা দিয়ে মূল বিতর্ক শুরু হয়েছিল, ওই বিতর্কে ফিরে যাই। বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগঠন, রাজনৈতিক ছাত্র সংগঠনের নামেও রাজনীতি থাকতে হবে। রাজনীতি কেন